সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় সহযোগিতার ঘোষণা। নতুন কুড়ির সমাপনীতে বছরে একটি গাছ লাগানোর আহ্বান। শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনা, আজিজ, বেনজির সহ ৪১ জনের বিচার প্রক্রিয়া শুরু। গ্রেফতারি পরোয়ানা জারি। রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার চেষ্টার অভিযোগ। জামায়াত গণতান্ত্রিক দল কিনা প্রশ্ন মির্জা ফখরুলের। রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত হবে দলীয় ফোরামে। তফসিল ইস্যুতে কাল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ। হামে প্রাণ গেল আরও ৫ জনের, আক্রান্ত ১১০০-র বেশি। ডেঙ্গুতে ১ জনের মৃত্যু। মৌসুমের রেকর্ড প্রায় ৫৫০ ভর্তি। ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্দিন হাসপাতাল। এবং এক যুগ পর চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ কাজ শুরু। ১৮ মাসের মধ্যে উৎপাদন। কর্মসংস্থান হবে ১ লাখ মানুষের। $1 বিলিয়ন বেশি বিনিয়োগের আশা অর্থমন্ত্রী। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় শিশু কিশোরদের সহযোগিতার ঘোষণা দেন সরকার প্রধান। বৃক্ষরোপণ ও চারপাশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জীবের প্রতি সদয় হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। নতুন কুড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তারেক রহমান। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। শ্রাবণের মেঘ ভেদ করে গগনবিদারী আওয়াজ স্টেডিয়াম জুড়ে। সরকার প্রধানের আগমনে বনানীর আর্মি স্টেডিয়ামে গ্যালারি জুড়ে উচ্ছ্বাস। নতুন করে স্পোর্টস 2025-26-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে ক্ষুদে শিক্ষার্থী এবং প্রতিযোগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মাঠে বসেই শিশু কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতা উপভোগ করেন সরকার প্রধান। সঙ্গে ছিলেন বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও 3 বাহিনীর প্রধান। প্রধান অতিথির বক্তব্যে সরকার প্রধান বলেন, শিশু কিশোররা আগামীর ভবিষ্যৎ। তারা নিজেদের সঠিকভাবে তৈরি করতে পারলে দেশ এগিয়ে যাবে। যারা প্যান্ডেলের নিচে বসে আছে, যারা গ্যালারিতে বসে আছে, তারা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। তুমি যত শক্তভাবে নিজেকে গড়ে তুলতে পারবে, তুমি তোমার বাংলাদেশকে তত সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। কি হলো, বাংলাদেশকে গড়ে তুলতে কে কে কাজ করবে? গ্যালারিতে যারা আছো, আমার সাথে আছো তোমরা। দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শিশু কিশোরদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় স্কুল, কলেজ ও বাড়ির আশেপাশে গাছ রোপণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমি তোমাদের সকলের কাছে যে সাহায্যটি চাই, তোমরা নিশ্চয়ই দেখেছো রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তোমার বাসার আশেপাশে অনেকে বিভিন্ন রকম ময়লা ফেলে যায়, বিভিন্ন রকম প্লাস্টিকের বোতল ফেলে যায়, সেটি পুকুর হোক, নদী নালা হোক, বাসার আশেপাশে। এখন থেকে যদি এরকম কোনো দৃশ্য তোমাদের চোখে পড়ে, প্লিজ তোমরা তাকে বারণ করবে। দরকার হলে সেই ময়লাটি তোমরা তুলে নিয়ে গিয়ে যেইখানে ময়লা ফেলার জায়গা নির্দিষ্ট, সেই জায়গায় ময়লা ফেলতে হবে। তোমার স্কুলের আশেপাশে হোক অথবা যেখানে তুমি সুবিধা মনে করো, সেইখানে একটি করে প্রতি বছর গাছ লাগাতে হবে। গাছ যদি আমরা লাগাতে পারি, আমাদের পরিবেশটা সুন্দর হবে, পরিষ্কার হবে, আমরা সকলে মিলে বুক ভরে শ্বাস নিতে পারবো। এই যে প্রকৃতির আল্লাহ দেওয়া বিভিন্ন জীবজন্তু, পশু পাখি, এদের যত্ন নেওয়ার আমরা চেষ্টা করব। যত্ন যদি নিতে পারে, অন্তত আমরা চেষ্টা করব তাদের যাতে কোনো প্রকার ক্ষতি হতে না পারে, সেই চেষ্টাটি আমরা করব। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চা বাড়াতে পরামর্শ দেন প্রধানমন্ত্রী। দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও শিশু কিশোরদের অবদান রাখতে আহ্বান জানান তারেক রহমান। তোমরা যে পড়ালেখা করতে চাইবে, সরকার থেকে আমরা তার ব্যবস্থা করব যাতে সে ভালো করে পড়ালেখা করতে পারে। তোমরা যে গান গাইতে চাইবে, যে ছবি আঁকতে চাইবে, যে খেলাধুলা করতে চাইবে, আমরা সব রকম তোমাদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। কিন্তু তোমাদেরকে সঠিকভাবে তোমাদেরকে গড়ে তুলতে হবে। তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে আছে। খেলাধুলার পাশাপাশি যে কোনো ইভেন্টে কেউ আগ্রহী হলে সরকার সেই সব শিশু কিশোরদের সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
স্টেডিয়ামে সাধারণের উপস্থিতি আর মাঠে খেলোয়াড়দের প্রতিযোগিতার মনোভাবই প্রমাণ করে পৃথিবীতে খেলা পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া যায়। আর সেই খেলায় যদি হয় জীবন ধারণের ভরসা, তবে পরিবার পাবে আর্থিক সচ্ছলতা। তাই প্রধানমন্ত্রী বলছেন, এই খেলাকে যারা পেশা হিসেবে বেছে নেবেন তাদেরকে সহযোগিতা করবে তার সরকার। তাই শিশু কিশোরদের লেখাপড়ার পাশাপাশি খেলার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানালেন সরকার প্রধান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। নতুন কোন স্পোর্টসের দ্রুততম বালক হলেন খুলনা অঞ্চলের জাকির হোসেন, আর দ্রুততম বালিকার খেতাব জিতেছেন ঢাকা বিভাগের মারিয়া। বিকেলে ঢাকা আর্মি স্টেডিয়ামের ইভেন্টে সবাইকে পেছনে ফেলে নতুন কুড়ির প্রথম আসরে বাজিমাত করেন তারা। এর আগে বালক বিভাগের ফুটবলে চ্যাম্পিয়ন হয় সিলেট, আর বালিকা বিভাগে শিরোপা জিতেছে রংপুর অঞ্চল। মাঠে বসে খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর গড়িয়ে বিকেল, আর্মি স্টেডিয়ামে তখন টান টান উত্তেজনা। ফুটবল ইভেন্ট শেষে সবার অপেক্ষা নতুন কুড়ি স্পোর্টসের প্রথম আসরের দ্রুততম বালক আর বালিকার জন্য। শুরুতেই বালিকা পর্ব, একে একে রেস পয়েন্টে হাজির হন সবাই। এরপর বাঁশি বাজতেই ভোঁ দৌড়। 100 মিটার রেসে প্রাণপণ ছুটে ফিনিশিং লাইন টাচ করেন ঢাকা অঞ্চলের মারিয়া। তার সঙ্গে বাকি দুজনও ছিলেন খুব কাছাকাছি, কিন্তু চুলচেরা বিশ্লেষণ শেষে দেখা যায় নতুন কুড়ির নতুন রানী মারিয়া। মাঠে বসে পুরো রেস উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে সঙ্গেই স্প্রিন্টারকে কাছে ডেকে নেন তিনি, জানান শুভেচ্ছা। এরপর শুরু হয় বালক বিভাগের তোড়জোড়। অল্প সময়ের মধ্যেই নতুন কুড়ির দ্রুততম বালক খুঁজে পান আয়োজকরা। সবাইকে যোজন যোজন পেছনে ফেলে আনন্দে ভাসেন খুলনার জাকির হোসেন। ফিনিশিং লাইন টাচ করতেই সিজদায় লুটিয়ে পড়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। তাকেও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এর আগে ফুটবল ম্যাচ চলাকালীন আর্মি স্টেডিয়ামে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সহ মন্ত্রী পরিষদের সদস্যরা। এ সময় গ্যালারিতে থাকা শিক্ষার্থীদের সঙ্গে হাত মেলান সরকার প্রধান। তারেক রহমানকে এত কাছে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে শিক্ষার্থীরা। পরে মাঠে বসে বালিকা ফুটবলের ফাইনাল ম্যাচ উপভোগ করেন তিনি। সেখানে রাজশাহীর বিপক্ষে 4-0 গোলের দাপুটে জয় তুলে শিরোপা জেতে রংপুর নারী দল। আর বালক বিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট অঞ্চল। ময়মনসিংহকে 1-0 গোলে হারিয়েছে তারা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। সরকারের 100 দিনের অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি ও কৌশল মূল্যায়ন নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হয়েছে সভা। জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন নিয়েও হয়েছে বৈঠক। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের সরাসরি গ্রেফতার না করে আগে সমন জারি এবং পরে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল। মাইকে কথা বলছি, মূল মাইকটি এখন অকেজো। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রথমবার বক্তব্য দিতে গিয়ে শব্দযন্ত্রের বিভ্রাটে পড়েন জাতীয় সংসদের স্পিকার এবং বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। এতে বন্ধ রাখতে হয়েছিল সংসদের কার্যক্রম। জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে সোমবার সকালে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এ সময় গণপূর্ত অধিদপ্তর সম্ভাব্য প্রযুক্তি, কারিগরি সক্ষমতা ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরে। সোমবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে সরকারের 180 দিনের অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি ও কৌশল মূল্যায়ন সংক্রান্ত সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত কর্মসূচির আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ করে যে পরিকল্পনা সাজানো হয়েছিল, মাঠ পর্যায়ে সেগুলোর বাস্তবায়ন, মূল্যায়ন এবং পরবর্তী কৌশল নির্ধারণ নিয়ে সভায় আলোচনা হয়। ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সরকার প্রধান। বৈঠক শেষে সম্পাদকদের পক্ষ থেকে জানানো হয়, আলোচনায় সংবাদ প্রকাশের জেরে সরাসরি সাংবাদিকদের আটক বন্ধের দাবি জানানো হয়েছে। ফ্যাসিবাদী আমলের চাটুকারিতা থেকে সরে এসে বর্তমানে দেশের গণমাধ্যম পরিস্থিতি অনেকটাই সন্তোষজনক আছে বলেও জানিয়েছে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল। প্রধান আলোচনাই ছিল যে বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা কিভাবে আরো উন্নত করা যায়। কোনো সাংবাদিকের তার দায়িত্ব পালনের জন্য সরাসরি যেন গ্রেফতার করা না হয়। সমন হবে, সমনের পরে তার যদি দোষ প্রমাণিত হয় তখন তার বিরুদ্ধে আইনগত যা অ্যাকশন নেওয়ার সেটা নেওয়া হবে। যদি কেউ কোনো ফৌজদারি অপরাধ করে কোনো সাংবাদিক, তাহলে তার বিরুদ্ধে সরকার অ্যাকশন নিতেই পারে। তো এই সরকারের মধ্যে গণমাধ্যম যথেষ্ট ভালো আছে। সভায় সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ভালো কাজকে উৎসাহিত করতে প্রধানমন্ত্রী গণমাধ্যমের সহায়তা চেয়েছেন বলেও জানিয়েছেন সম্পাদকরা। সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার থাকতে হবে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের 41 আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে শুরু হলো বিচার প্রক্রিয়া। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ সহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। চিফ প্রসিকিউটর বলেছেন, শাপলা চত্বরের হত্যাকাণ্ড ছিল রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার চেষ্টা। এতে দলীয়ভাবেও জড়িত ছিল আওয়ামী লীগ। 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে রাতের নীরবতা ভাঙে সাউন্ড গ্রেনেড, গুলি আর আর্তনাদের শব্দে। ভেস্তে যায় হেফাজতের মহা সমাবেশ। দিকবিদিক ছোটেন নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ঘটে বহু হতাহতের ঘটনা। তবে হতাহতের বিষয়টি অস্বীকার করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। 24-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতন হওয়ার পর শাপলা চত্বরের ঘটনার তদন্ত শুরু করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সোমবার এ মামলায় শেখ হাসিনা, বেনজির আহমেদ, আজিজ আহমেদ, সাবেক আইজিপি শহীদুল হক, শামসুল হক টুকু, লতিফ সিদ্দিকী সহ 41 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল 2। পলাতক আসামিদের বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। 41 জন আসামিকে আমরা আমাদের প্রাইম অফিসে আমরা যে ইনভেস্টিগেশনটা হয়েছে তার মধ্যে তাদের সরাসরি আমরা সম্পৃক্ততা পেয়েছি। কাউকে আমরা প্ল্যানিংয়ে পেয়েছি, কাউকে আমরা কনস্পিরেসিতে পেয়েছি, কাউকে আমরা সরাসরি অংশগ্রহণে পেয়েছি এবং কারো স্বীকারোক্তির মধ্যে আছে যে তারা এক্সট্রা জুডিশিয়াল তারা কনফেশন করেছে। চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরের ঘটনা ছিল রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রচেষ্টা। মেটিকুলাস ডিজাইনে শাপলা চত্বরে হত্যাকাণ্ড চালানো হয়। এই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ দলীয়ভাবে জড়িত বলেও জানান চিফ প্রসিকিউটর। ঢাকা শহরের 3টি গেটে তারা প্রটেস্ট করবার জন্য এসেছিল, কিন্তু সেখানে দুপুরবেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কয়েকজন হেফাজতের কর্মীকে তারা হত্যা করলো। হত্যা করার পরে তারা যখন বলল যে এটার প্রতিবাদ স্বরূপ আবার যখন শাপলা চত্বরে তারা জমায়েত হবেন, তখন এরই মধ্যে শেখ হাসিনা এবং তার যে মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ তারা বৈঠক করলেন, একত্রে বসে মিটিং করলেন এবং কিভাবে হেফাজতকে সেখানে বৈঠক করতে না দেওয়া যায় সেই জন্য তারা ওখানে বসে তারা পরিকল্পনা করলেন। একদম পরিকল্পনা মাফিক তাদের উপর আক্রমণটা করা হয় এবং সেখানে সাউন্ড গ্রেনেড, বিভিন্ন রকমের লেথাল উইপন ব্যবহার করে গুলি করা, সেগুলি তখন তারা একত্রেই শুরু করে। শাপলা চত্বরের এই জেনোসাইডটাকে মানে রাজনৈতিক সংগঠন হিসেবে, অপরাধ হিসেবেও কিন্তু আমরা অন্তর্ভুক্ত করি, আমরা ইনভেস্টিগেশন করছি। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সঙ্গে দেখা করেন হেফাজতে ইসলামের নেতারা। শাপলা চত্বর হত্যাকাণ্ডে 2024 সালে 50 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে হেফাজতে ইসলাম। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। জ্ঞানের অভাবে বিএনপিকে ফ্যাসিবাদী দল বলছে বিরোধী দল। জামায়াত গণতান্ত্রিক দল কিনা এমন প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, পরবর্তী রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত হবে দলীয় ফোরামে। তৃণমূলে উন্নয়ন নিশ্চিতে কাজ করছে পল্লী উন্নয়ন। কার্যক্রম ত্বরান্বিত করতে এবার রংপুরে চালু হলো পল্লী উন্নয়ন বোর্ডের বিভাগীয় কার্যালয়। সোমবার নবনির্মিত ভবন উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। পরে প্রধান অতিথির বক্তব্যে সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন। প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে দলীয় ফোরামে। আর স্থানীয় নির্বাচন শুরু হবে চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে। যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে। ফ্যাসিবাদের সঙ্গে বিএনপিকে মিলিয়ে ফেলার সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম বলেন, জ্ঞানের অভাবে এ ধরনের কথাবার্তা বলছে বিরোধী দল। এ সময় জামাত গণতান্ত্রিক দল কিনা এমন প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। আমরা একটা গণতান্ত্রিক, উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ডসেটটা এভাবে তৈরি হয়েছে। জামায়াতে ইসলামের আমির সাহেব বলেছেন উনি ওনার গণতন্ত্রটা ভালো করে পড়বেন, তাহলে কি ব্যবস্থা হবে সেটা দেখা যাবে। ওনারা গণতান্ত্রিক দল কিনা সেটা ওনারাই নিজেরা বিবেচনা করবেন। পরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে 3 দিনব্যাপী পল্লী মেলার উদ্বোধন করে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও চারাগাছ বিতরণ করেন মির্জা ফখরুল। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। বৈষম্যহীন রাষ্ট্র গঠনে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, যারা জুলাই আন্দোলনের সুফল ভোগ করছে তারাই এখন ফ্যাসিবাদের পথে হাঁটছে। সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত জুলাই বিপ্লব, স্বাস্থ্য খাতের অবদান ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক সেমিনারে একথা বলেন মিয়া গোলাম পরোয়ার। বলেন, জুলাই আন্দোলনে মানুষ শুধু সরকার পরিবর্তনের জন্য নয়, বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যাশায় জীবন দিয়েছে।
গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারের সাংবিধানিক বৈধতা নিয়েও প্রশ্ন ওঠে বলে মন্তব্য করেন তিনি। সেমিনারে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, সংস্কারের প্রশ্নে বর্তমান সরকার অসহিষ্ণু আচরণ করছে। কেন এতদিন তাকে লালন পালন করেছেন? নিশ্চয়ই এই কথা জাতি বুঝতে চায় যে এতদিন তাকে দিয়ে কিছু উদ্দেশ্য হাসিল করা প্রয়োজন ছিল, সেগুলো করা শেষ। এখন তাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলার জন্য আপনারা আয়োজন করেছেন, কিন্তু ডাস্টবিনে ছুঁড়ে ফেললে হবে না, জনতা আওয়াজ তুলেছে, তাকে গ্রেপ্তারও করতে হবে। ক্ষমতাসীন দল যারা জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি, তারা আবার ফেসিবাদের পথেই কিন্তু হাঁটতে শুরু করেছে। লক্ষ কোটি মানুষের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন রাষ্ট্র, এমন রাষ্ট্র যেখানে দুর্নীতি থাকবে না, দলীয়করণ থাকবে না, ভিন্ন মতের উপরে দমনপীড়ন থাকবে না। রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কাল জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ জানান, বুধবার সকাল 11টায় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করবেন সিইসি। এ সময় তফসিলের দিনক্ষণ নিয়েও আলোচনা হবে। প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের আগে স্পিকারের সাক্ষাৎ শেষে সোমবার সংসদ সচিবকে চিঠি পাঠায় ইসি। চিঠিতে বলা হয়, সংবিধানের 123 অনুচ্ছেদের দফা 2-এর বিধান অনুসারে রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করায় 90 দিনের মধ্যে তা পূর্ণ করতে নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচন কমিশন মহামান্য রাষ্ট্রপতির নির্বাচনের বিষয়ে আলোচনা করার জন্য মাননীয় স্পিকার মহোদয়ের সাথে সাক্ষাৎ করবেন। এটাই হচ্ছে আমার কাছে এখন পর্যন্ত খবর। কালকে আলোচনার পরে যদি কোনো কিছু আবার আপনাদেরকে জানাতে হয় আমি জানিয়ে দেব। অনেক আশা জাগিয়ে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে শুরু হয়েছে চীনা অর্থনৈতিক অঞ্চল নির্মাণের কাজ। 18 মাসের মধ্যে শিল্প কারখানায় শুরু হবে উৎপাদন। কর্মসংস্থান হবে 1 লাখ মানুষের। $1 বিলিয়ন বেশি বিনিয়োগের আশা করছেন অর্থমন্ত্রী। বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর চীনা রাষ্ট্রদূত বলেন, অর্থনৈতিক অঞ্চলটি দুই দেশের শক্তিশালী বন্ধুত্বের স্মারক। চায়না অর্থনৈতিক অঞ্চলটির মূল অবকাঠামো নির্মাণের আনুষ্ঠানিক সূচনা হিসেবে সোমবার দুপুরে আনোয়ারায় প্রকল্প এলাকায় এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে দেশের অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগ ভিত্তিক শিল্পাঞ্চল বাস্তবায়নের নতুন অধ্যায়ের সূচনা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। কর্ণফুলী নদীর মোহনায় আনোয়ারার বেলচুরা এলাকায় প্রায় 800 একর জমির ওপর গড়ে উঠবে অর্থনৈতিক ও শিল্পাঞ্চল। টানেল থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত প্রকল্পটির অবকাঠামো উন্নয়নে ব্যয় ধরা হয়েছে 4,189 কোটি 46 লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন 1,722 কোটি টাকা এবং চীনের প্রেফারেন্সিয়াল বায়ার্স ক্রেডিট ঋণ থেকে আসবে 2,467 কোটি টাকা। China is already our largest trading partner, and a great deal of what our factories buy come from China as not finished goods but as raw materials, as fabric, as accessories. অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চায়না ইকোনমিক জোনে $1 বিলিয়ন বেশি বিনিয়োগ হবে, 1 লাখ মানুষের কর্মসংস্থান হবে বলেও জানান অর্থমন্ত্রী। আমাদের যে $1 ট্রিলিয়ন অর্থনীতি আগামী 2034-এর যে কথাগুলো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এটা হচ্ছে একটা বড় পদক্ষেপ আজকে টুয়ার্ডস দ্যাট। এটা আরো একটা বড় পদক্ষেপ যে আমরা 1 কোটি চাকরির কথা বলেছি, এখানে 1 লক্ষের অধিক লোক চাকরি করবে। এদিকে বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর। Investors, let me be clear, Bangladesh is open for business under the leadership of Bangladesh Export Zone Authority, Economic Zone Authority, BEZA. We are cutting through red tape and building a streamlined, business-friendly environment. চীনা রাষ্ট্রদূত বলেন, গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে চীন ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক নতুন উচ্চতা পেয়েছে। ইকোনমিক জোন দুই দেশের শক্তিশালী বন্ধুত্বের স্মারক হয়ে থাকবে। The Chinese contractor will ensure the highest standard of construction quality, workplace safety and project management to deliver the zone on schedule. At the same time, great efforts will be made to attract high-quality enterprises from around the world.
চায়না ইকোনমিক জোন যদি আনোয়ারায় বাস্তবায়িত হয় তাহলে বিদেশি বিনিয়োগের অন্যতম ক্ষেত্র হিসেবে যেমন গড়ে উঠবে, তেমনি ইতিবাচক পরিবর্তন আসবে অর্থনীতি ও কর্মসংস্থানে। চায়না ইকোনমিক জোন থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। হাম ও উপসর্গ নিয়ে একদিনে মারা গেছে আরও 5 জন। নতুন করে আক্রান্ত 1105 জন। হামের দীর্ঘমেয়াদী সংক্রমণ চক্রে দেশ। আক্রান্ত এলাকায় বিশেষ টিকা ক্যাম্পেইনের তাগিদ বিশেষজ্ঞদের। এদিকে ডেঙ্গুতে 24 ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে। চলতি মৌসুমে সর্বোচ্চ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 546 জন। মনির হোসাইনের রিপোর্ট। সংক্রমণ শুরুর কেটে গেছে 4 মাস, কিন্তু দেশে হাম শনাক্তের চিত্র এখনও একই। এ সময়ে আক্রান্ত 1.5 লাখের কাছাকাছি আর মৃত্যু ছাড়িয়েছে 800। স্বাস্থ্য অধিদপ্তরের গত 10 দিনের প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, গড়ে প্রতিদিনই আক্রান্ত হাজারের ঘরে, আর বাড়ছে মৃত্যুর তালিকাও। 10 দিনে নিশ্চিত হামে মৃত্যু না হলেও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা 40-এর বেশি। এদিকে হামে আক্রান্তদের দীর্ঘমেয়াদী জটিলতার শঙ্কা দেখছেন চিকিৎসকরা। হামে আক্রান্ত হয়ে নিউমোনিয়ায় অধিক মৃত্যু হলেও এ চিকিৎসক বলছেন, হামে শ্বাসকষ্টের মানেই শুধু নিউমোনিয়া নয়, সংক্রমণ ঘটতে পারে হার্টেও। যদি কখনো শ্বাসকষ্টের সাথে দেখা যাচ্ছে কাশি হচ্ছে এবং কোনোভাবেই সে কাশিটা কমছে না এবং অক্সিজেন ফল করে যাচ্ছে, আমাদের হার্টে ইনফেকশনও চিন্তা করতে হবে। হামে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার জন্য আমাদের নিউমোনিয়া, ডায়রিয়া, ব্রেন ইনফেকশান, কানে ইনফেকশান, হার্টে ইনফেকশান, অন্ধত্ব, এর পাশাপাশি দীর্ঘমেয়াদী যে জটিলতা, স্নায়ুতন্ত্রের জটিলতাও কিন্তু হতে পারে। তাই হাম সেরে যাওয়ার পরেও এই রোগীগুলোকে অবজারভেশনে রাখা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞের মতে হামের দীর্ঘমেয়াদী সংক্রমণ চক্রে পড়ে গেছে দেশ। বলেন, হামের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বেড়ে যাওয়ায় বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এমন পরিস্থিতি থেকে উত্তরণ কঠিন বলেও মনে করেন তিনি। বর্তমানে যেসব এলাকায় রোগী পাওয়া যাচ্ছে সেসব এলাকা চিহ্নিত করে টিকার বিশেষ ক্যাম্পেইন করার পরামর্শ বিশেষজ্ঞের। হাম বিভিন্ন বয়সে হচ্ছে। আমরা যে 6 মাস থেকে 5 বছর পর্যন্ত টিকা দিয়েছি, এর বাইরেও হচ্ছে। আমাদের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বেড়ে গেছে, টিকা তার ধারে কাছেও নেই। সেই কারণে এত দীর্ঘদিন ধরে হাম হয়ে আসছে এবং হামের মৃত্যু হচ্ছে। যতদিন পর্যন্ত টিকাহীন কোনো মানুষ থাকবে, সেটা যে কোনো বয়সেরই হতে পারে, তাহলে এই হামটা হতে থাকবে। আমরা একটা দীর্ঘমেয়াদী সংক্রমণ চক্রে পড়ে গেছি হামের। যেখান থেকে রুগী আসতেছে সেই এলাকাগুলোতে বিশেষ টিকা ক্যাম্পেইন করা, এটা যদি করা যেত তাহলে হয়তোবা এটা সংক্রমণটা একটা প্রতিরোধ করার সুযোগ সৃষ্টি হতো। পাশাপাশি সারা দেশে হামের টিকাদান ক্যাম্পেইনের সাফল্য নিয়েও জরিপ করার পরামর্শ বিশেষজ্ঞদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 3 শর্তে লাইসেন্স ফিরে পেল রাজধানীর আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষের করা আপিল, পরবর্তী পরিদর্শন এবং ত্রুটি সংশোধনের অগ্রগতি পর্যালোচনা করে লাইসেন্স পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নবজাতক ও মাতৃসেবায় নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত তদারকি ও নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে হাসপাতালটিকে। এই শর্তের কোনোটি লঙ্ঘন হলে লাইসেন্স আবারও স্থগিত বা বাতিল করা হতে পারে। গত জুনে হাসপাতালটিতে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। জনপদের সময় আরও থাকছে। 5 আগস্ট ডবলমোরিং থানা থেকে লুট হওয়া 2টি 9mm পিস্তল উদ্ধার। চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের 2 সহযোগীকে বিদেশি পিস্তল সহ গ্রেপ্তার। হাওড় অঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। দুপুরে সুনামগঞ্জের পিটিআই স্কুল পরিদর্শনে যান ববি হাজ্জাজ। এ সময় তার সঙ্গে স্থানীয় প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের যেসব ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে সেগুলো চিহ্নিত করে নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি হাওড় অঞ্চলের স্কুলের সময়সূচি 9টা থেকে বাড়িয়ে অন্য কোনো সময় দেয়া যায় কিনা সে বিষয়ে আলোচনা চলেছে বলেও জানান ববি হাজ্জাজ। হাওড় অঞ্চল বা হাওড় জাতীয় মানে ক্লাইমেটিক বা এরকম ইনক্লিমেন্ট ক্লাইমেট রিলেটেড যে এলাকাগুলো আছে সেগুলোর জন্য আমরা স্পেসিফিক সেপারেট প্ল্যানের ব্যবস্থা করতে কাজ করছি। ঝুঁকিপূর্ণ ভবনের উপরে কাজ করবার জন্য নতুন প্রজেক্ট ইতিমধ্যে নেওয়া হয়েছে।
সো এগুলা সব আখ্যায়িত, ইতিমধ্যে অনেক ভবন আছে আখ্যায়িত করা, যেগুলোর প্রজেক্ট খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আর অন্য কোনো যদি থাকে সেগুলো ইতিমধ্যে প্রত্যেকটা ডিপিওকে অ্যালার্ট করা হয়েছে যে তাদের জেলায় যত উপজেলায় বা যত কোন কোন স্কুল আছে এগুলো মন্ত্রণালয়ে পাঠাতে তালিকা করে। সো সেগুলোর উপরে কাজ চলছে। 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে 10 আগস্ট। সোমবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় 21 এপ্রিল। পরীক্ষা চলে 20 মে পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় এবছর পরীক্ষার্থী ছিল 18,57,000-এর বেশি। কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণ নিয়ে 2 গ্রামবাসীর সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত 15 জন। এদিকে গোপালগঞ্জে শ্বশুরবাড়ির পুকুরপাড় থেকে এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে নওগাঁয় স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল অন্তঃসত্ত্বা স্ত্রীর, অভিযুক্তকে আটক করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে পূর্ব বিরোধে একজনকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। তিনি বিএনপির সাবেক কর্মী ছিলেন বলে দাবি স্বজনদের। দফায় দফায় সংঘর্ষ, নিক্ষেপ করা হয় ইটপাটকেল। রেললাইন এলাকা হওয়ায় আটকা পড়ে অন্তত 3টি ট্রেন। বাজারের নামকরণ নিয়ে সোমবার সকাল থেকে কিশোরগঞ্জের ভৈরবে দফায় দফায় সংঘর্ষে জড়ায় আকবরনগর ও মিরারচর গ্রামের লোকজন। ইটপাটকেল নিক্ষেপ সহ বেশ কয়েকটি বাড়িঘরে দেওয়া হয় আগুন। এতে মারা গেছেন একজন, আহত হন উভয় পক্ষের অন্তত 15 জন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ। দীর্ঘদিন ধরে এই বাজারের একটি নাম নিয়ে 2 গ্রাম লেসালেসি হচ্ছে কিংবা আরো বহুবার মারামারি মুখামুখি হয়েছে। 2 গ্রামের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তো আমাদের মহাসড়ক এবং রেলপথ দুইটাই ক্লিয়ার আছে, এখানে স্বাভাবিক আছে যান চলাচল। শুধু গ্রামের মধ্যে একটু উত্তেজনা বিরাজ করছে। আমাদের অতিরিক্ত ফোর্স আসছে জেলা থেকে, আসা মাত্রই আমরা একটা অ্যাকশন করব। এদিকে সংঘর্ষের কারণে ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকে। পাশাপাশি ভৈরব রেল স্টেশনে আটকা পড়ে কিশোরগঞ্জগামী 11 সিন্দুর, মেথিকান্দায় কিশোরগঞ্জ এক্সপ্রেস এবং ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় এক্সপ্রেস। গোপালগঞ্জ সদরে শ্বশুরবাড়ি গিয়ে লাশ হয়ে ফিরলেন পুলিশের উপপরিদর্শক BM মাহমুদুল ইসলাম নবেল। পাইকান্দি পূর্বপাড়া গ্রামের বাড়ির পাশের একটি পুকুর পাড়ে পড়েছিল তার লাশ। স্বজনদের অভিযোগ, স্ত্রীর পরকীয় সম্পর্কের কারণে মাহমুদুলের সংসারে অশান্তি লেগেই থাকত। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। মেয়েতে পরকীয়া করে, বিয়ের শুরু থেকেই এই নিয়ে বহুত সালিশ হয়েছে, সালিশ অনেক কিছু হয়েছে। যদি পানিতে পড়ে মারা যায় তো এক কথা, আর যদি অন্য কোনো কারণে মারা যায় এটা সুষ্ঠু তদন্ত দাবি করছি। নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছিলেন অন্তঃসত্ত্বা স্ত্রী। এর আগে থেকেই স্বামীর সঙ্গে চলছিল পারিবারিক বিরোধ। এরই জেরে স্ত্রী মনিরা শারমিনকে ছুরিকাঘাত করে হত্যা করে স্বামী ফরহাদ। অভিযুক্তকে আটক করে পুলিশ। এছাড়া রোববার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাজু আহমেদ নামে এক যুবককে পিটিয়ে ছুরিকাঘাত করে 15 থেকে 20 জনের একটি দল। হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। নড়াইলে সেতুর নিয়ন্ত্রণ ভারে ধাক্কা লেগে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। পুলিশ জানায় লোহাগাড়া থেকে ট্রলি বোঝাই গরু নিয়ে যশোরের হাটে যাচ্ছিলেন গরু ব্যবসায়ী মনির। পথে শহরের প্রবেশ মুখে রাসেল সেতুর নিয়ন্ত্রণ বারে ধাক্কা লেগে ট্রলি থেকে ছিটকে পড়েন মনির ও তার সহযোগী। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে মনিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 24 আগস্ট চট্টগ্রামের ডবল বোরিং থানা থেকে লুট হওয়া ব্রাজিলের তৈরি টরাস ব্র্যান্ডের 2টি 9mm পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এছাড়া চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের 2 সহযোগীকে বিদেশি পিস্তল সহ গ্রেপ্তার করা হয়েছে। প্রায় 2 বছর আগে 5 আগস্ট ডবল বোরিং থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্রের মধ্যে ব্রাজিলের তৈরি টরাস ব্র্যান্ডের 2টি 9AM পিস্তল উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে চট্টগ্রাম নগরীর আমবাগান রেলওয়ে কলোনির বস্তি এলাকায় অস্ত্র বেচাকেনার তথ্য পেয়ে অভিযান চালায় পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে অস্ত্র ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে ঘটনাস্থল তল্লাশি করে 2টি পিস্তল উদ্ধার করা হয়।
সোমবার বিকেলে সিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায় উদ্ধার হওয়া অস্ত্রের নম্বর ও অন্যান্য তথ্য যাচাই করে নিশ্চিত হওয়া গেছে এগুলো ডবলমুরিং থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া অস্ত্র। 9mm পিস্তল, তরাস, ম্যাগাজিনযুক্ত জাহাজ স্লাইডের গায়ে TI 073329 মেড ইন ব্রাজিল এবং 2000 পিস ইয়াবা সহ সন্ত্রাসী আলমগীরকে আটক করা হয়। এদিকে চট্টগ্রামের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান DDN এর কার্যালয়ে 2 কোটি টাকা চাঁদার দাবিতে সশস্ত্র হামলার ঘটনায় আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের 2 সহযোগীকে গ্রেফতার করেছে বাজিত মোস্তামি থানা পুলিশ। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও 4 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এই তো তদন্তাধীন আছে, আমরা তার সাথে কথোপকথন তাদের সাথে যে ডেভিড ইমনের কোনো কথোপকথন যদি আমরা পাই সেটা যাচাই বাছাই করা হবে। তারাই নিজেরাই বলেছে যে তারা ডেভিড ইমনের সহযোগী হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চাঁদাবাজিতে অংশগ্রহণ করে। লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিএমপি। একই সঙ্গে সন্ত্রাসীদের শনাক্ত করে জড়িতদের গ্রেফতারে অভিযান আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। আওয়ামী লীগ সরকার পতনের পর পটুয়াখালীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের 23টি প্রকল্পের কাজ অসমাপ্ত রেখে পালিয়ে যায় ঠিকাদার। সময়মতো কাজ শেষ না হওয়ায় দীর্ঘ ভোগান্তিতে এলাকাবাসী। কর্তৃপক্ষ বলছে কয়েকটি প্রকল্পে ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিলের প্রশাসনিক অনুমোদন হয়েছে। শিগগিরই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে প্রকল্পগুলোতে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হবে। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। অসম্পূর্ণ ড্রেনেজ ব্যবস্থা, বর্ষায় পানি জমে সড়কের বেহাল দশা, ব্রিজের কাজও অসমাপ্ত। 2021 থেকে 2024 অর্থ বছরে এডিপি-ভুক্ত প্রকল্পের আওতায় পটুয়াখালীতে 93 কোটি 21 লাখ 76 হাজার টাকার প্রকল্পগুলো বাস্তবায়নে কার্যাদেশ দেয়া হয়। কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড। এর মধ্যে গলাচিপা, মির্জাগঞ্জ, কলাপাড়া, দুমকি, রাঙাবালী ও সদর উপজেলায় মোট 23টি প্রকল্পের কোনোটি যথাযথভাবে সম্পূর্ণ হয়নি। করমজাতলা পশুরবুনিয়া সড়কটি নির্মাণ কাজ শুরু হয় 2023 সালে। 2024 সালের 5 আগস্টের পর ঠিকাদার পালিয়ে যায়। এতে ভোগান্তি পোহাচ্ছে অন্তত 3 গ্রামের কয়েক হাজার মানুষ। যানবাহন চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে। 5 তারিখের পর এই রাস্তার কাম টোটালি বন্ধ হয়ে গেছে। এই রাস্তার কন্ট্রাক্টর পর্যন্ত পলাইয়ে গেছে। আমরা এইখানের জনগণ খুবই অসহায় হয়ে গেছি। প্রায় 4 থেকে 5 কিলোমিটার ঘুরে তারপরে রোগীগুলো হসপিটাল নিতে হয়। জামা কাপড়ে কাদা সেটে, তাই আমাদের রাস্তাটা জরুরি প্রয়োজন। কয়েকটি প্রকল্পে ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিলের প্রশাসনিক অনুমোদন হয়েছে। শিগগিরই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সেসব প্রকল্পে নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে কাজ শেষ করার আশ্বাস এলজিডি নির্বাহী প্রকৌশলীর। আগের কন্ট্রাক্টগুলো শেষ করে ক্যান্সেল করে তাদের ডিপার্টমেন্ট করে পুনরায় আমরা রিমেনিং অংশের এস্টিমেট করে অনুমোদন নিয়ে আবার টেন্ডারে যাব। 52টি প্রকল্পের 23টির কাজ অসম্পূর্ণ থাকায় 2 বছর ধরে ভোগান্তিতে লক্ষাধিক মানুষ। সময় সংবাদ, পটুয়াখালী। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় সহযোগিতার ঘোষণা। নতুন কুড়ির সমাপনীতে বছরে একটি গাছ লাগানোর আহ্বান। শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনা, আজিজ বেনজির সহ 41 জনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু। গ্রেফতারি পরোয়ানা জারি। রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার চেষ্টার অভিযোগ। এবং 1 যুগ পর চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ কাজ শুরু। 18 মাসের মধ্যে উৎপাদন। কর্মসংস্থান হবে 1 লাখ মানুষের। $1 বিলিয়ন বেশি বিনিয়োগের আশা অর্থমন্ত্রীর। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।